তো এই সপ্তাহে বৃহস্পতিবার রাতে আপনাদের আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব টেমপ্লেট সহ, যেখানে করবেন। টেমপ্লেট নাই আসলে, অ্যাসাইনমেন্ট নিজের মতো করলেই হয়। ওইটা পিডিএফ আকারে আপনারা বিএলসি তে জমা দিয়ে দিবেন নিজের ছুটির মধ্যে। তারপর স্ট্রেট আপ ক্লাস শুরু হবে। আর যেহেতু আপনাদের প্রেজেন্টেশন টপিক সিলেক্ট করা যেহেতু ঝামেলার, মোস্ট প্রবাবলি আপনাদের প্রেজেন্টেশন হবে হলো আপনাদের ল্যাব প্রজেক্টের উপরে, থিওরিতে। তো আপনারা ল্যাবে যে 5 জন প্রজেক্ট ক্রিয়েট করবেন, ওই 5 জনই থিওরিতে আপনারা প্রেজেন্টেশন দিবেন ওই প্রজেক্টের উপরে। তো আপনাদের টপিক চুজ করার কোনো ঝামেলা নাই। আপনারা কি উপর কিসের উপর প্রজেক্টটা বানাচ্ছেন সেটাই আপনার প্রেজেন্টেশন দিবেন, তাহলে আপনাদের অবশ্যই ক্লিয়ার হবে কনসেপ্টটা। প্লাস আমিও বুঝতে পারবো ভালোভাবে যে আপনারা কিসের উপর প্রজেক্টটা আসলে করতে দিতেছেন। চলবে অনলাইন, সো এটাও ইস্যু না। আর আর কিছু আছে? স্যার আপনি আমাদেরকে বলছিলেন যে ল্যাবে আমাদের মাইএসকিউএল আর কোনো কোশ্চেন না থাকলে আপনাদের ক্লাস শুরু করি স্লাইডের উপরে। ওকে, আজকে থেকে 25 জন, 8টা 8-এ অনেক মানুষ। স্যার আমি কিছু কথা বলতে যাচ্ছিলাম। আচ্ছা, আপনি দেখতে পারার কথা এখন এটা। স্যার আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এসকিউএল এর শুধুমাত্র লাস্ট যে লেকচার গুলো ছিল এসকিউএল, আর আপনার কোশ্চেন থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করবেন, শব্দ শুনে আমি বুঝবো কোনো কোশ্চেন আছে আপনাদের, আমি আপনাদের কোশ্চেন করতে বলে কোশ্চেন করে ফেলবো। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আপনাদের ছিল এসকিউএল এর একদম বেসিক কোড কিভাবে কাজ করে, একদম ক্ষুদ্রাতি ভাবে আপনার ল্যাবে ইনশাআল্লাহ শিখবেন নেক্সট ল্যাবটা যখন ওপেন হবে। আর আমাদের আরেকটা অপশন আছে অনলাইনে ল্যাব নেওয়ার, বাট সেটা নিতে চাচ্ছি না কারণ অনলাইনে কোনোভাবেই ইন্টারঅ্যাক্টিভ হয় না, আর অনেকে আছে জাস্ট অনলাইন ল্যাবে এসে চলে যায়। তো তাদের যেহেতু কোনো শিখার হয় না, ফিউচারে অ্যাসেসমেন্ট দিলেও বলেন স্যার অনলাইনে ভিডিও দেখা হয় না, প্র্যাকটিস করা হয় না, এটসেট্রা এটসেট্রা। তো ওইটা স্কিপ করার জন্য আমাদের ল্যাব আছে, ওইটা আমরা ঈদের পরে যে ফার্স্ট ল্যাব হবে ওইটা থেকে শিখাবো, আর অ্যাসেসমেন্টের পরের ল্যাবে নেব। তো সিকোয়েন্সিয়ালি আমরা অফলাইনে ল্যাবে সবকিছু করবো। আর যে অ্যাটেন্ডেন্সটা এই সপ্তাহে মিস যাচ্ছে ল্যাবের জন্য, সেটা ইনশাআল্লাহ ঈদের পরে ল্যাব যেগুলো হবে ওইটাদের কোনো একটা অ্যাসেসমেন্ট ছাড়া ল্যাবে ডাবল অ্যাটেন্ডেন্স হবে। তো মোস্ট প্রবাবলি এটা ঈদের পরের ফার্স্ট ল্যাব, যেটা অ্যাসেসমেন্ট নাই, ওইটাই ডাবল অ্যাটেন্ডেন্স, কারণ অ্যাসেসমেন্ট সহ ল্যাবগুলো অলরেডি ডাবল অ্যাটেন্ডেন্স যাচ্ছে, তো ওইটা অ্যাটেন্ডেন্স বাড়ানো দরকার। আচ্ছা, সো এই এসকিউএল আজকের লেকচার এবং আগামী 2 লেকচারে আমরা যে সকল এসকিউএল কিওয়ার্ড গুলো শিখছিলাম, সিলেক্ট, আপডেট, ডিলিট এটসেট্রা এটসেট্রা, ওইগুলোর একটু এক্সপ্লেনেটরি ওয়েতে শিখবো, ডিটেইল ওয়েতে শিখবো যেগুলো কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এটা লাগবে না, এই হিস্টোরি জানা লাগবে না, হিস্টোরি কিছু আসবে না, এটা আসবে। তো 2 ধরনের ল্যাঙ্গুয়েজ আছে আমাদের এসকিউএল এ, এটা আমরা পুরো একটা স্লাইডের একদম লাস্ট পেজে ছিল, আপনাদের মনে আছে কিনা, ডিডিএল আর ডিএমএল। ডিডিএল মানে হলো ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এটা কি করে, আমাদের কিছু টেবল থাকে প্রত্যেকটা ডেটাবেসে। তো প্রত্যেকটা ডেটাবেসের টেবল গুলোর মধ্যে কিছু স্পেসিফিক রিলেশন থাকে, এগুলোকে অ্যালাউ করে রিলেশন গুলো যাতে এক্সিস্ট করতে পারে। ফর এক্সাম্পল কি হতে পারে, প্রত্যেকটা টেবলের মধ্যে যে স্কিমা, প্রত্যেকটা ভ্যালু যা আছে অ্যাট্রিবিউটের মধ্যে, তারপর ইন্টিগ্রেটিভ কনস্ট্রেন্ট যা আছে, প্রত্যেকটা রিলেশনের যে পয়েন্ট টু পয়েন্ট ইন্ডাইসেস আছে, তারপর তাদের সিকিউরিটি, ফিজিক্যাল স্টোরেজ, সবকিছুই আমরা ডিডিএল দিয়ে ব্যাখ্যা করি। এখন ডিডিএল কি জিনিস, এক্সাম্পল তো লাগবে, এক্সাম্পল ছাড়া আমরা বুঝি না। সো ইন আ ওয়ে, আচ্ছা আপনাদের যে আরেকটা ধরনের বলেছিলাম ডিএমএল, ওইটা কি জিনিস? ডিএমএল হলো ডেটা, এক্সাম্পল আমি ভুলে গেছি। ডিডিএল ছিল আপনার, ডিডিএল ছিল ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, হুইচ ইজ ট্রু। ডিএমএল ছিল ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তারপর আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে আপনাদের, এটা আপনাদের সিলেবাসে লাগবে না কারণ এগুলো একটু বেশি ইন ডেপথ। ফর এক্সাম্পল ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে,
তারপর একটা আছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এগুলো আপনাদের মোস্ট বেশিরভাগই লাগতো ওরাকল ডেটাবেসে। আমরা যখন এটা ব্যবহার করছিলাম তখন আমাদের একটা কোম্পানিতে নিয়ে দেখানো হয়েছিল, আমার ব্যাচেলর যখন ছিল। তো এই কোম্পানিতে আমরা দেখাইছিল যে এ সকল কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা টিকিউএল এর কথা বলেন বা টিসিএল এর কথা বলেন, যেগুলো সিলেবাসে আমরা দেখাই না, এগুলো খুবই স্পেসিফিক, মানে কিছু স্পেসিফিক ভার্সনের জন্য ব্যবহার করা হতো। তারপর এগুলো সরাই দেওয়া হয়েছে, কারণ মাইএসকিউএল এ অত ডিপে কাজ করা হয় না, বেশিরভাগই ব্যাকএন্ডে নরমালি ইউজ করে দেওয়া হয়। তার পরিবর্তে আমরা একদম সাধারণভাবে ডিডিএল, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, আর ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এগুলো ব্যবহার করে থাকি। এখন ডিডিএল এর মধ্যে এক্সাম্পল কি কি আছে এগুলো মাথায় রাখবেন। ডিডিএল কারা? ক্রিয়েট, আল্টার, কমেন্ট, এটসেট্রা। ড্রপ ও ডিডিএল এর মধ্যে। সো আমরা যে দেখেছিলাম ড্রপ ডেটাবেস বা ড্রপ টেবল ফ্রম ডেটাবেস, ওইটা হলো ডিডিএল এর মধ্যে পড়ে। তো ক্রিয়েট, ড্রপ, ট্রাঙ্কেট, আল্টার সবকিছুই ডিডিএল এর মধ্যে পড়ে। তাহলে স্যার ডিএমএল এর মধ্যে কারা পড়ে? স্যার এটার তো এক্সাম্পল থাকে। ডিএমএল হলো আমরা টেবলের মধ্যে যা করে থাকি, আপডেট করা, ডিলেট করা, ইনসার্ট করা, সবকিছু ডিএমএল এর মধ্যে। এসব পার্থক্যটা মাথায় রাখবেন। আমার মনে আছে যে কোনো এক সেমিস্টারের মিড অথবা ফাইনালের পরীক্ষায় এসেছিল যে ডিডিএল আর ডিএমএল এর মধ্যে পার্থক্য কি। তাহলে মাথায় রাখবেন ডিএমএল শুধুমাত্র টেবলের মধ্যে হয়, সেগুলো হলো ডেটা ইনসার্ট করা, ডেটা আপডেট করা, ডেটা ডিলিট করা। ওকে। আর ডিডিএল আপনার হোল ডেটাবেসের মধ্যে হইতে পারে। ফর এক্সাম্পল ক্রিয়েট করা, ড্রপ করা, আল্টার করা, সবকিছু ডিডিএল এর মধ্যে হয়ে থাকে। আচ্ছা, এখন বললাম যে কোনো একটা স্পেসিফিক কোশ্চেনে কি হইতে পারে ডিডিএল ডিএমএল এ। এখন আসি ডোমেন টাইপস। তো ডোমেন টাইপ বেসিক্যালি কি? আমার যত ডেটা ডোমেইন আছে এগুলো কি কি টাইপের হতে পারে? এক, ক্যারেক্টার। আপনারা সি প্লাস প্লাস অথবা সি অথবা জাভাতে কখনো কোড করে থাকলে এগুলো সম্পর্কে আপনাদের খুবই বেসিক আইডিয়া থাকা স্বাভাবিক। যে চার বা ক্যারেক্টার হলো বেসিক্যালি স্ট্রিং গুলো আমরা যেভাবে ডিফাইন করে থাকি, ইউজার স্পেসিফিক লেংথ। তো ভার্চার হলো নরমালি চার আমরা স্ট্রিং এর মধ্যে ব্যবহার করি না, কারণ ভার্চার একটা বেটার ভ্যারিয়েবল লেংথ দিয়ে থাকে আমার এই ডেটা গুলো ডিক্লেয়ার করার জন্য। তারপর হলো ইন্টিজার। ইন্টিজার খুবই স্বাভাবিক, 1 2 3 4 5 6 যে কোনো কিছু মেশিন ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তারপর স্মল ইন্টিজার, একটা ইন্টিজারের স্মল ভার্সন। যদি আমার মেমোরি খুবই স্মল হয়ে থাকে, সেখানে ইন্টিজার হোল্ড করতে পারে না, সেখানে আমরা স্মল ইন্টিজার ব্যবহার করে থাকি। একইভাবে নিউমেরিকও আছে, যেটা নর্মালি আমরা ব্যবহার করি না, কারণ নিউমেরিকও খুবই স্পেসিফিক কিছু সিচুয়েশনের জন্য ব্যবহার হয়। তারপর রিয়েল এবং ডাবল। সো ডাবল প্রিসিশন কি জিনিস? যদি আমরা পয়েন্টে মনে করেন দশমিকে কোনো একটা স্পেসিফিক নাম্বার উল্লেখ করতে চাই, যখন আমরা নর্মাল ভ্যালুস ব্যবহার করি ইন্টিজারের মধ্যে, সেখানে কিন্তু দশমিকের পরে প্রিসাইসলি ভ্যালু দিতে পারে না। এমনও হয়েছে যে আমরা 0.00001 ওটাকে ইন্টিজার বাদ দিয়ে দিছি এখান থেকে, ওই 0.001 এর জন্য আপনার কোনো একটা স্পেসিফিক ভ্যালু পারফেক্ট হতে পারতেছে না, তখন আমরা ব্যবহার করি ডাবল। অথবা ফ্লোটও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল ফ্লোট যদি 0.6 দেই আমরা, তাহলে 0.0000001 ছয় ঘর পর্যন্ত যাবে দশমিকের পরে। এভাবে আপনারা যত প্রিসিশন চান তত ফ্লোট অথবা ডাবল ব্যবহার করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার ইচ্ছা। আচ্ছা, আর এই স্লাইডটা অনেক বড়, তো আপনারা যখন থামতে বলবেন আমি তখন থামবো। তো আপনারা বললেন যখন আপনার পড়তে আর ইচ্ছা করতেছে না, শুরুতেই বললেন না, শুরুতে বলতে যাবে না, তো একটু পরে বললেন, বেশ কয়েক স্লাইড যাওয়ার পর, 20 22 স্লাইড যাওয়ার পর। আচ্ছা, এখন টেবল ক্রিয়েট করার জন্য কি ব্যবহার করে থাকে? আপনাদের কি মনে আছে ডিডিএল নাকি ডিএমএল? কারো কি মনে আছে যে কোনটার মধ্যে পড়ে ক্রিয়েট কিওয়ার্ডটা? স্যার ডিএমএল। ডিএল এর মধ্যে পড়ে। আছে কয়জন? 34 জন, কারো মনে নেই। স্যার ডিডিএল। স্যার ডিডিএল। ওকে। সো কোন একটা ডেটাবেসে আমি টেবল ক্রিয়েট করি ডিডিএল কমান্ড দিয়ে, সেটা হলো ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ক্রিয়েট টেবল। একটা এসকিউএল রিলেশনে বা যে কোনো ডেটাবেসে একদম শুরুতে ক্রিয়েট টেবল কোডটা দেওয়া হয়। আর এর নিচে যে পার্টগুলো আছে এগুলো আপনার জানা লাগবে না, আপনারা যদি একদম নিচে দেখেন ক্রিয়েট টেবল, টেবলের নাম দিয়েছে ব্রাঞ্চ। তারপর ভিতরে আপনার একটা কলাম নাম লিখলেন ব্রাঞ্চ নেম, সেটা ক্যারেক্টার দিয়ে ডিফাইন করলেন ডোমেইন দিয়ে, এবং নট নাল লিখলেন। নট নাল মানে এই কলামের ভিতরে কোনো নাল ভ্যালুস থাকবে না। তারপর ব্রাঞ্চ সিটি একটা কলাম ডিক্লেয়ার করলেন, সেটার ভ্যারিয়েবল বা ডোমেইন দিলেন কার 30। এখন কার 50 না চার 30 এর মধ্যে পার্থক্যটা কি? একটা হলো 15 সাইজ আর 30 সাইজ, আর তারপর অ্যাসেটস কলাম সেটা হলো ইন্টিজার। আচ্ছা, 5 মিনিট টাইম। আচ্ছা, শেষ হোক, তারপর আসতেছি।
বেসিক্যালি যেটা করে ডেটাবেজের মধ্যে একটা টেবল বা অথবা রিলেশন ক্রিয়েট করে, তারপর তার আন্ডারে আমরা ডোমেইন সেট করি, ক্যারেক্টার দিয়ে ডোমেইন সেট করতে পারি, ভার্চার দিয়ে করতে পারি, অথবা ইন্টিজার, ফ্লোট, ডাবল, যেটা ইচ্ছা করতে পারি। আচ্ছা, এখন কিছু কনস্ট্রেন্ট আছে, আমরা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বলেছিলাম। প্রথম ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট কি, নট নাল। এর মানে হলো আমার ওই কলামে কোনো নাল ভ্যালু ইনসার্ট করা পসিবল হবে না। ওকে, তারপরটা হলো প্রাইমারি কি। প্রাইমারি কি কি ছিল স্যার? আমরা যেটা পড়েছিলাম, কোনো একটি টেবলে অথবা রিলেশনে যে কলাম দিয়ে ইউনিকলি প্রত্যেকটা রোকে আইডেন্টিফাই করা যায়, এবং প্রাইমারি কিতে কোনো রিপিটেশন থাকতে পারবে না, কোনো নাল ভ্যালুস থাকতে পারবে না। আচ্ছা, এগুলো মাথায় রাখবেন। প্রাইমারি কি কারা? যাদের মধ্যে কোনো ধরনের রিপিটেশন থাকে না, কোনো কপি থাকে না, কোনো নাল ভ্যালুস থাকে না, যারা প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, তারা হলো প্রাইমারি কিস। আচ্ছা, এটা হলো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। ইন্টিগ্রিটি অর্থ কি স্যার? ইন্টিগ্রিটি মানে হলো যে কোনো কিছু যা আপনাকে ভাঙতে দেয় না। মানুষের ইন্টিগ্রিটি কি? একজন মানুষ সৎ, সে সৎ, তার কারণে সে কোনো খারাপ কাজ করবে না, এটাই তার ইন্টিগ্রিটি। ঠিক আছে? যা তাকে ব্রেক করবে না সেরকম কাজ সে সবসময় করবে, যা তাকে ব্রেক করবে সে ওই কাজ কখনো করবে না। একইভাবে প্রাইমারি কি প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছে, এটাই তার ইন্টিগ্রিটি। ওকে, আগেরটা বলে আমরা ব্রাঞ্চ নেমকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করলাম, ফলস্বরূপ আমার প্রত্যেকটা ব্রাঞ্চ নেম হবে ইউনিক। আচ্ছা, যেমন লাস্ট লাইনে দেখেন লেখা আছে, প্রাইমারি কি ডিক্লারেশন অন অ্যাট্রিবিউট অটোমেটিক্যালি এনশিওরস নট নাল। এর মানে হলো প্রাইমারি কি বললে এটা নট নাল হয়ে যাবে, আমি কোনো নাল ভ্যালু ইনসার্ট করতে পারবো না। আচ্ছা, তারপর ড্রপ এন্ড আল্টার টেবল। ঠিক আছে, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? ড্রপ মানে কি, আমার ডেটাবেস থেকে ওই টেবলের সম্পর্কিত সকল ডেটা ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে, ডিলেট টেবল বলে কিছু হয় না, মাথায় রাখবেন। পরীক্ষায় ডিলেট টেবল লিখবেন না, লিখলে শূন্য পাবেন, পরে আসলে লাভ হবে না। স্যার গুগলে এটা ছিল, ইউটিউবে এটা ছিল, বারবার বলতেছি। টেবলের জন্য সবসময় ড্রপ, টেবল ড্রপ করবেন। আর যদি এমন কিছু হয় যে আপনি এক্সিস্টিং কোনো টেবল বা অলরেডি কোনো টেবল ক্রিয়েট করেছেন, সেখানে কোনো চেঞ্জ আনতে চান, কোনো কলাম নিতে চান, তাহলে সেটা হলো আল্টার টেবল। ঠিক আছে, আপডেট টেবল বলে কিছু নাই। আপডেট আছে আপনার টেবলের ভিতরে ডেটা আপডেট করার জন্য, তখন আমি এটা করি। টেবলে কলাম অ্যাড করার জন্য কিন্তু কোনো আপডেট টেবল হয় না, কলাম অ্যাড করার জন্য আল্টার টেবল। আর টেবলের ভিতরে রোতে কোনো চেঞ্জ আনার জন্য তখন আপডেট টেবল কমান্ডটা আসে। ঠিক আছে, তো কলাম অ্যাড করার জন্য আল্টার টেবল, রোতে কোনো চেঞ্জ আনার জন্য আপডেট টেবল। আচ্ছা, তো এখানে কি হচ্ছে কমান্ডটা, আল্টার টেবল আর মানে টেবলের নাম, অ্যাড এডি, এ হলো আমার কলামের নাম, যেটা আমার আর টেবিলে অ্যাড করতে হবে। আর লাস্টে যে ডি আছে সেটা হলো আমার এ কলামের ডোমেইন। এটা এক্সাম্পল কি হতে পারে স্যার? আল্টার টেবল টিচার, অ্যাড টিচার নেম, যেটা একটা কলাম, ডি হবে সেখানে ভার্চার অথবা ক্যারেক্টার। ঠিক আছে, আল্টার টেবল টিচার, টিচার টেবলের নাম, অ্যাড, তারপরে কলাম নেম হবে, কলাম নেম হলো টিচার নেম, আর ডি সেখানে হবে আমার ডোমেইন, সেটা হবে ক্যারেক্টার। ওকে, আচ্ছা। আর যখনই কোনো একটা কলাম নতুন অ্যাসাইন করবেন, তাহলে নতুন একটা ওই কলামের জন্য সকল ভ্যালুস তখন নাল হয়ে থাকবে, কারণ তখনও কিছু আপনি অ্যাড করেন নাই। যতক্ষণ পর্যন্ত কোনো ডেটা অ্যাড না করবেন, ওই কলামের জন্য সকল ভ্যালুস নাল। আচ্ছা, আপনি চান, আপনি এখন এখন তো একটা কলাম অ্যাড করলেন, কলাম ডিলিট করতে চান, তাহলে কি করবেন? আল্টার টেবল আর বা আর টেবলের নাম ড্রপ এ, মানে এ কলামটা আপনি ড্রপ করতেছেন, তাহলে ওই কলামটার সকল কিছু ড্রপ হয়ে যাবে। আচ্ছা, দেখো এখন কিউরি, কিউরি মানে ওই যে আমরা যে নরমাল কিউরি দেখছিলাম ক্লাসে, সিলেক্ট করা, আপডেট করা, ডিলিট করা। কিউরি মানে হলো টেবল থেকে আপনি যদি কোনো ভ্যালু নিয়ে আসতে চান। ওকে, তাহলে ফর এক্সাম্পল সিলেক্ট a1 a2 a, তারপর an পর্যন্ত ইনফিনিটি, এ কারা? এ হলো আপনার কলামগুলো। ঠিক আছে, আমাদের যে ক্লাসে দেখিয়েছিলাম কিউরি গুলো সিলেক্টের পরে কলাম নেম হয়, তারপর ফ্রম কিওয়ার্ড, ফ্রম এর পরে হয় টেবলস বা টেবলের নাম, তারপর হোয়ার হলো কন্ডিশনের জন্য, আপনি যদি কোনো কন্ডিশন দিতে চান। ওকে,
আপনি একদম নিচে দেখেন আপনার রিলেশনাল অ্যালজেব্রা দেওয়া আছে যেটা পরীক্ষায় আসতে পারে। পরীক্ষা অবশ্যই এভাবে আসবে না A1 A2 R1 R2 কি, পরীক্ষায় আপনার সব স্পেসিফিক ভাবে বলে দিবে কোন কলামগুলো, কোন টেবিলগুলো এবং কন্ডিশন। তাহলে এখানে দেখেন নিচে কি হচ্ছে, আমি কি বলেছিলাম ক্লাসে যে একদম ক্ষুদ্র লেভেল থেকে আসতে হবে। ওকে, তাহলে একদম ভিতরে আমরা কি করতেছি, সিলেক্ট করতেছি, রাইট? সিলেক্ট করা মানে কি ছিল আমাদের স্যার? সিগমা। ওকে, তো সিগমা পি মানে আমার সিগমার সাথে আমার কন্ডিশন ছিল, সিলেক্টের সাথে সবসময় কন্ডিশন থাকে। আপনাদের বারবার বলেছি ক্লাসে, সিলেক্টের সাথে কন্ডিশন, প্রজেক্টের সাথে কলাম নেই। সিলেক্টের সাথে কন্ডিশন, প্রজেক্টের সাথে কলাম নেই। আল্লাহর ওয়াস্তে একটু রিডে একটু ভেবে লিখেন। ভুল লেখে পয়েন্ট আসে বলে স্যার নাম্বার বাড়ায় দেন, তখন কিন্তু আপনার চোখে তুলে দেখতে পারেন যে আপনারা ভুল করতেছেন, বারবার বলতেছি। সিলেক্টের পরে কন্ডিশন, প্রজেক্টের পরে কলাম নেই। সিলেক্টের পরে কন্ডিশনাল নেম লিখে ব্র্যাকেটের ভিতর কি লিখছে স্যার? টেবলের নাম। যত টেবল থাকছে আপনার এই কুয়েরির মধ্যে সকল টেবল লিখতে হবে। তারপর এদের ব্র্যাকেট দিয়ে বাইরে আমি প্রজেক্ট করব, ইউজারকে দেখাবো প্রজেক্টের পাশে কলাম নেম গুলো। তাহলে প্রজেক্টের পাশে কলাম নেম গুলো থাকবে, সিলেক্টের পাশে কন্ডিশন থাকবে আর ব্র্যাকেটে টেবল নেম গুলো থাকবে। শেষ। এটা হলো সবচেয়ে বেসিক কিউরি। তারপরে এটা আপনারা নিজেদের মতো করে এডিট করতে পারেন যেভাবে পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকে। এখন সিলেক্ট ক্লজে মেইনলি কি করা হয়, আমি সিলেক্ট করি আমার অ্যাট্রিবিউটের টিউপল গুলো বা রো গুলো, যে রো গুলো আমার দরকার হয়। ফর এক্সাম্পল এখানে সিলেক্ট ব্রাঞ্চ নেম ফ্রম লোন, মানে আমি ব্রাঞ্চ নেম কলামের রো গুলো সিলেক্ট করতেছি ফ্রম লোন, মানে আমি লোন নিচ্ছি, লোনের যে টেবল আছে সেখান থেকে নিচ্ছি। তাহলে এটা কুয়েরি কিভাবে রিলেশনাল অলজেব্রা? দেখেন, লোন আমার টেবিলের নাম, সেটা ব্র্যাকেটের ভিতরে, এটা আমি সিলেক্ট করতেছি কাদের? ব্রাঞ্চ নেমতে। নিচে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেম কি কোনো কলাম নাকি এটা কোনো কন্ডিশন? অবশ্যই কলাম। তাহলে কলাম কার সাথে হয় স্যার বলছিলাম? প্রজেকশনের সাথে বা পাই এর সাথে। যদি সিলেক্টের জায়গায় ব্রাঞ্চ নেম ফ্রম লোন হয় আর একটা কন্ডিশন দিত তাহলে কি হইতো? সিগমা কন্ডিশন ব্র্যাকেটে লোন আর বাইরে এই যে কলাম নেম পাই কলাম। ওকে, তাহলে যত কলাম নেম থাকবে আমার পাই এর সাথে হবে আর প্রজেকশনের সাথে হবে, তারপর টেবলে হবে আমার ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, তারপর ধরেন আপনার এই ব্রাঞ্চ নেম গুলো থেকে শুধুমাত্র আপনি ডুপ্লিকেট গুলো চান না, ইউনিক গুলো চান, যাদের কোনো রিপিটেশন থাকবে না। এটা কিওয়ার্ডটা কি ছিল স্যার আপনাদের মনে আছে? ডিস্টিংক্ট। কলাম নেমের আগে ডিস্টিংক্ট কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে কি হবে? সিলেক্ট ডিস্টিংক্ট কলাম নেম ফ্রম লোন। মানে আমার এই ব্রাঞ্চটা যে আছে কলাম নেমে সেটা সবগুলো রিপিটেশন সরে যাবে ফ্রম লোন, লোন টেবল থেকে। যদি এমন হয় যে আপনি ডুপ্লিকেট সহ সবাইকে দেখতে চান, ডুপ্লিকেট গুলো অবশ্যই সরাবেন না, তাহলে সিলেক্ট অল ব্রাঞ্চ নেম ফ্রম লোন। কিন্তু বাই ডিফল্ট কিন্তু কুয়েরিতে অলের কাজটাই করে। আপনি যদি সিলেক্ট ব্রাঞ্চ নেম ফ্রম লোন দেন তাহলে দেখবেন ডুপ্লিকেট সহ দিয়ে দিছে। তো অলটা দেওয়া ম্যান্ডেটরি না, যদি আপনি দেন ইস্যু নাই, না দিলেও ইস্যু নেই। বাট কোনটা একদম ম্যান্ডেটরি? ডিস্টিংক্ট কিওয়ার্ডটা, ওইটাই একমাত্র আপনার ডেটার মধ্যে যত রিপিটেশন আছে সবাইকে ঠিক করতে হবে। আচ্ছা, এখন যদি হয় আপনি অল অ্যাট্রিবিউট দিতে চান, মানে সকল কলামে সকল ভ্যালু দিতে চান, তাহলে কিওয়ার্ডটা কি দিতে চান? স্টার। কি হবে? সিলেক্ট স্টার ফ্রম লোন। এর অ্যান্সারটা কি হবে? লোন টেবল থেকে আপনি সকল ভ্যালু বা কলামের সকল ডেটা দেখতে চান। আচ্ছা, তারপরে হলো আপনি চাইলে কলামের ভ্যালুর সাথে কোনো একটা ইন্টিজার গুণ দিতে পারেন, যার ফলস্বরূপে ওই কলামটা এবং ওই কলামটা কেবলমাত্র ইন্টিজার ডাবল এরকম ভ্যালু হইতে হবে বা নাম্বার হইতে হবে। আপনি ক্যারেক্টারের সাথে বা স্ট্রিং এর সাথে এ বি সি ডি ই এদের সাথে 100 200 গুণ দিতে পারবেন না, এরর দিবে। শুধুমাত্র যেগুলো ইন্টিজার ভ্যালু আছে, ডাবল ভ্যালু আছে, এগুলোর সাথে আপনি অ্যামাউন্ট গুণ দিতে পারবেন। তো দেখেন কুয়েরিটা দেখেন, সিলেক্ট লোন নাম্বার ব্রাঞ্চ নেম অ্যামাউন্ট ইনটু 100 ফ্রম লোন। এটা কি কাজ করবে? লোন নাম্বার কলাম তো নরমালি দেখাবে, ব্রাঞ্চ নেমও নরমালি দেখাবে, অ্যামাউন্ট কলামের সাথে 100 গুণ করে দেবে। অ্যামাউন্টে যদি প্রথম রোতে 1 থাকে সেটা 100 হয়ে যাবে, 500 থাকলে কত হবে? 500 পরে আরো দুইটা শূন্য গুণ হয়ে যাবে, 50k হয়ে যাবে টেবলে, সরি লোনে টেবল থেকে। আচ্ছা,
তারপর আছে ওয়্যার ক্লজ। ওয়্যার কি ছিল স্যার? কন্ডিশন দেওয়ার জন্য। কন্ডিশন এবং মাল্টিপল হতে পারে, এবং যতগুলো কন্ডিশন থাকবে সবই কি দিয়ে শুরু থাকবে? এন্ড। ফর এক্সাম্পল এটাই দেখি, সিলেক্ট লোন নাম্বার। লোন নাম্বার কলাম সিলেক্ট করি ফ্রম লোন টেবল where branch name equals to petty rich and amount greater than 1200। এর মানে হলো আমি আমার লোন টেবল থেকে লোন নাম্বার কলামটা দেখতে চাই। ঠিক আছে, কিন্তু সবাইকে দেখতে চাই না। কাদের দেখতে চাই? যাদের ফিল্ডের মধ্যে বা রো এর মধ্যে নাম আছে পেরি রিচ এবং যাদের অ্যামাউন্ট হলো 1200-র বেশি। শুধুমাত্র যারা এই দুইটা কন্ডিশন ফুলফিল করবে তাদেরই শুধুমাত্র আমরা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে সিলেক্ট কিওয়ার্ড হলো কলামের জন্য, ফ্রম হলো টেবলের জন্য, ওয়্যার হলো কন্ডিশন গুলো দেওয়ার জন্য। এখানে আরো কিছু কথা বলা আছে, ফর এক্সাম্পল এন্ড, অর নট। এর মানে এন্ড মানে দুইটাই গুণ করে দেখাবে যে কন্ডিশনটা দুইটার মধ্যে থাকতে হবে। অর মানে হলো যে কোনো একটা হইলেই হবে, ব্রাঞ্চ নেম পেরি রিচ হইলেও হবে, অ্যামাউন্ট 1200-র বেশি হইলেও হবে, দুইটার একটা হইলেই দেখাবে অথবা দুইটা একসাথে দেখাবে। নট মানে হলো ব্রাঞ্চ নেম পেরি রিচ অবশ্যই, নট অ্যামাউন্ট গ্রেটার দেন 1200 মানে 1200-র উপরে হলে হবেই না, মানে 1200-র নিচে হইতে হবে এবং ব্রাঞ্চ নেম পেরি রিচ হইতে হবে। এটা হলো নট কিওয়ার্ডের। আচ্ছা, আচ্ছা এটা লাগবে না এক্সাম্পলটা, আচ্ছা তাও দেখি। এখানে বলছে আমরা একটা লোন বের করতে চাই যেটা 90,000-এর বেশি এবং 1,00,000-এর কম। 90,000-এর বেশি এবং 1,00,000-এর কম। এটা কিওয়ার্ডটা কি বলছিলাম স্যার থিওরি ক্লাসে? বিটুইন। দুইটা ভ্যালুর মাঝখানে যদি কোনো কিছু বের করতে চাই সেটা কিওয়ার্ড হলো বিটুইন। তাহলে এখানে এসকিউএল কি হবে? সিলেক্ট লোন নাম্বার কলাম ফ্রম লোন টেবল where amount between 90,000 and 1 lakh। এর মানে হলো লোন নাম্বার কলামের ভ্যালু দেখতে চাই যেটা লোন হলো টেবল আর অ্যামাউন্ট কত? 90,000 থেকে 1 লাখ। ওকে, আচ্ছা। তারপর ফ্রম। আচ্ছা, ফ্রম কি ছিল স্যার? ফ্রম কিওয়ার্ডটা কার জন্য ছিল? টেবলের জন্য। ওকে, যত টেবল ছিল তাদের জন্য। আচ্ছা, এখানে কি বলছে? সিআর যদি গ্রুপের মেসেজ না পড়ে সেটা তো ভিন্ন ব্যাপার। Sad। যে আমার ফ্রম এর পরে থাকে হলো আমার যত টেবল নেম আছে। তো আমার এখানে এসকিউএল কিটটা হলো সিলেক্ট স্টার ফ্রম বরোয়ার কমা লোন, মানে আমি বরোয়ার এবং লোন টেবল থেকে যত ভ্যালু আছে সবকিছুই দেখতে চাই। আচ্ছা, তাহলে এখানে আমার কোডটা কি হবে? সিলেক্ট কাস্টমার নেম বরোয়ার ডট লোন নাম্বার। এমন একটা নতুন জিনিস দেখেন, আমরা এতদিন একটা টেবলের জন্য সবকিছু শিখেছি। যদি মাল্টিপল টেবল থাকে, মাল্টিপল টেবলের ভিন্ন ভিন্ন কলাম নিয়ে আমার কাজ করা লাগে, তাহলে আমরা কি করব? এখানে দেখেন দুইটা টেবল আছে, বরোয়ার টেবল, লোন টেবল। প্রথমে সিলেক্ট কাস্টমার নেম। যদি কোনো কলামের আগে কোনো টেবলের নাম না থাকে তাহলে ধরে নিবেন ওই কলামটা শুধুমাত্র একটা টেবলই আছে, খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়। এর পরেরটা দেখেন বরোয়ার ডট লোন নাম্বার। যদি এমন থাকে যে টেবল ডট লোন নাম্বার, তার মানে দুইটা টেবলেই আমার এই কলামটা আছে। এদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার কলাম নামের আগে টেবল নাম দিয়ে ডট দেওয়া লাগছে। ঠিক আছে, আপনারা চাইলে দুই মাল্টিপল টেবল থাকলে সবগুলো কলামের আগে টেবল নেম দিয়ে ডট দিতে পারেন, এটা কোনো ইস্যু না, এবং এটা ভালো প্র্যাকটিস। তাহলে বোঝা যায় যে এটা কোন টেবল থেকে আসছে। যদি না দেন তাহলে আমি বুঝে নেবো যে সবগুলো টেবলে এই কলামটা একবারই আছে ইউনিকলি। আচ্ছা, তারপর ফ্রম টেবল নেম গুলো থাকবে এবং ওয়্যারের কাজ কি ছিল স্যার? কন্ডিশন দেওয়ার জন্য। বরোয়ার ডট লোন নাম্বার মানে বরোয়ার টেবিলের লোন নাম্বার কলাম, এবং লোন ডট লোন নাম্বার মানে লোন টেবিলের লোন নাম্বার কলাম, এন্ড ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু পেরি রিচ। তাহলে ওয়্যারের কন্ডিশন দুইটা কি স্যার?
বড়োয়ার টেবিলের লোন নাম্বার এবং লোন টেবিলের লোন নাম্বার দুইটা সমান হওয়া লাগবে এবং ব্রাঞ্চ নেম হইতে হবে পেরিরিচ। যদি এই দুইটা কন্ডিশন ফুলফিল করে শুধুমাত্র ওই ডেটাগুলোই আমাকে দেখাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, 2 মিনিট আগে বের করে দিছে, এখন কি উনি জয়েন করতে পারছেন কিনা দেখি। তো জয়েন রিকোয়েস্ট দিতেছে না, আপনার জয়েন রিকোয়েস্ট তো দেয়া নাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, হইল। এটা তো বুঝলেন, যদি মাল্টিপল টেবল থাকে তাহলে কি করা লাগবে, আপনার ওই টেবলগুলোর নাম ডট তারপর আপনার কলাম নেম, যদি মাল্টিপল টেবলে সেম কলাম নেম থাকে ওইটা ইকুয়াল দেওয়া লাগবে এবং ব্রাঞ্চের নেম দেওয়া লাগবে যেটা আপনি কন্ডিশন হিসেবে দিতে চান। যদি চান নাহলে সমস্যা নেই, ওয়াইড কন্ডিশনটা আপনার উপর, আর পরীক্ষায় যে প্রশ্ন থাকবে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমরা তো ধরুন শিখলাম যে কিভাবে চেঞ্জ করা লাগে, কিভাবে মাল্টিপল টেবলে কাজ করে। রিনেম অপশনটা দেখবো। রিনেম মানে কি? রিনেম হলো আপনি যদি কোনো একটা টেবিলের নাম চেঞ্জ করতে চান অথবা কলামের নাম চেঞ্জ করতে চান, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, তো এখানে কলাম নেম যদি চেঞ্জ করতে চান অথবা টেবিল নেম চেঞ্জ করতে চান তাহলে কি হবে, সিলেক্ট কাস্টমার নেম মানে কলাম নেম, বড়োয়ার লোন নাম্বার অ্যাজ লোন আইডি। এখানে অ্যাজ কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। সো আচ্ছা, তো অ্যাজ কিওয়ার্ডটা কি কাজ করছে, আমার যে কলাম নেমটা আছে সেটাকে লোন আইডি নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে সুবিধাটা কি হচ্ছে দেখেন, বড়োয়ার ডট লোন নাম্বার একটা বিশাল নাম, এটাকে ছোট করে লোন আইডিতে নিয়ে আসছে, যার ফলস্বরূপ আপনার কোনো এক্সট্রা কিওয়ার্ড বা মেমোরি স্পেস ব্যবহার করা লাগতেছে না। কিন্তু এই যে এস কিওয়ার্ডের পরে যে ওয়ার্ডটা ক্রিয়েট হয়েছে এগুলো ডেটাবেজে স্টোর হচ্ছে না। আপনি যখন রিফ্রেশ দিবেন এটা আবার চলে যাবে, অর্থাৎ ডেটাবেজে আপনার লোন নাম্বার নামেই কলমটা থাকবে, লোন আইডি আর আসবে না। শুধুমাত্র আপনি যখন এসকিউএল কিউরিটা দিবেন যতক্ষণ কাজ করবেন ততক্ষণ এটা শো করবে। তাহলে বড়োয়ার লোন নাম্বার অ্যাজ লোন আইডি মানে অ্যাজ এর কিওয়ার্ডের কাজ হলো আপনার কলাম নেমটাকে নতুন নাম দেওয়া। টিউপল ভ্যারিয়েবলস, টিউপল কি জিনিস? টিউপল আমরা নরমালি ব্যবহার করি কোনো একটা ব্রাঞ্চকে বা কোনো একটা আলাদা টেবলকে আলাদাভাবে বোঝানোর জন্য। তাহলে এখানে কি হয় দেখেন, এই টিউপল ভ্যারিয়েবল কোথায় ব্যবহার করা হয়েছে, ফ্রম এ টেবল এস টি লোন এস এস। তার মানে হলো আমরা কোনো টেবলের নামকে ছোট করে নিয়ে আসছি, বড়োয়ার টেবলকে টি বলতেছি, লোন টেবলকে এস বলতেছি। সুবিধা কি, আমরা যখন টেবল ডট কলাম নাম লিখি ওই বড় নামের জায়গায় ছোট একটা ক্যারেক্টার ইউজ করতেছি, টি ডট লোন নাম্বার এস ডট লোন নাম্বার। আবার দেখি নিচে দেখেন একটা বিশাল ওয়াইড কন্ডিশন হয়ে যেত যদি আমার যত কিছু ছিল, যত টেবল নাম ছিল এটাকে চেঞ্জ না করি। আবার যদি মাল্টিপল টেবলের নাম সেম হয় অথবা একই টেবলের মধ্যে আমি কন্ডিশন দিতে চাই। ওকে, আচ্ছা, তো যে কোশ্চেন বলতেছিলাম যে আমার যদি একই টেবলের মধ্যে আমরা কন্ডিশন দিতে চাই, এটা আপনারা ক্লাসে কোশ্চেন করছিলেন একজন, যত আমার মনে পড়ে, একই টেবলের মধ্যে যদি আমি কন্ডিশন দিতে চাই তাহলে কি করা লাগবে। তাহলে দেখেন এখানে একটা টেবল ব্রাঞ্চ, সেটাকে আমি দুই ভাগে ভাগ করছি, ব্রাঞ্চ এস টি আর ব্রাঞ্চ এস এস। ফল কি হয়েছে, একই টেবিলকে দুই ভাবে কপি করা হয়েছে। আপনি একই টেবিলের উপর দুইবারে কাজ করতে পারেন। টি ডট অ্যাসেটস greater than s dot assets and s dot branch city equals to ব্রুকলিন। এখানে ক্ল্যাশ আছে দেখেন, দুই কারণে আপনার টেবলে একই নাম থাকতে পারে। এক, যদি আপনি একই টেবলে কাজ করেন অথবা দুইটা টেবল একই নামে আছে। এখানে একদম ওয়্যার কন্ডিশনটা দেখেন, ওয়্যার কন্ডিশনে টি ডট অ্যাসেটস গ্রেটার দেন এস ডট অ্যাসেটস, এটা শুধুমাত্র দুইটা টেবল হইলেই পসিবল।
একই টেবিলে তো এসএস একটা অপরা থেকে বড় হইতে পারে না, এটা ক্ল্যাশ করবে, যার ফলস্বরূপ আপনার দুইটা টেবিলের মধ্যে কম্পেয়ার হচ্ছে একই নাম। অথবা আরেকটা খুবই মার্জিনাল সিনারিও আছে যেখানে পসিবল একই টেবিলে, সেটা ক্লাসে ডিসকাস করবো, এখন বলে মাথা ঘুরে যাবে আপনাদের। স্যার আই ওয়াজ ইন দ্য ক্লাস ওকে। স্ট্রিং অপারেশনস, স্ট্রিং এর মধ্যে অপারেশন যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা মিডে আপনার আমার যত মনে পড়ে লাস্ট এক্সামে ভালোই আসছিল, মিডে সবচেয়ে বেশি এ পার্ট থেকেই আসে যে স্ট্রিং অপারেশন কিভাবে কাজ করে এটা। তো এটা আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দেন এবং যাই করছেন। তো স্ট্রিং এ পার্সেন্ট ক্যারেক্টার কাজ করে। আচ্ছা আমরা কত স্লাইড পর্যন্ত আসছি? 18। সো আমরা চাই লিস্টিং অপারেশন, আচ্ছা এক কাজ করি, 8:41 বাজে, 10 মিনিট ব্রেক, 10 মিনিট পর আমরা স্ট্রিং অপারেশন শুরু করব এবং এটা কত সাইড পর্যন্ত শেষ করব। আছে পার্সেন্ট কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার স্ট্রিং ম্যানিপুলেশনের সব জায়গায় ব্যবহার হয়। ওকে, আর পার্সেন্টেজ যেটা করে সাবস্ট্রিং হিসেবে ব্যবহার করে, যে আপনি স্ট্রিং এর কোন পার্ট ব্যবহার করতে চান, সাবস্ট্রিং কথাটা মাথায় রাখবেন, সাবস্ট্রিং বা স্ট্রিং এর ছোট পার্ট। আরেকটা কিওয়ার্ড আছে সেটা হলো আন্ডারস্কোর। আন্ডারস্কোর মানে হলো এটা যে কোনো ক্যারেক্টারকে বুঝাতে পারে, এ থেকে জেড পর্যন্ত সকল ক্যারেক্টার আন্ডারস্কোর বোঝায়। তাহলে এক্সাম্পল দেখে আসেন, এক্সাম্পল দেখলে বুঝবেই ফেলি। আমি সকল কাস্টমারের নেম বের করতে চাই যাদের স্ট্রিট হলো, স্ট্রিটের ফুল নামের মধ্যে মেইন পার্টটা আছে, ঠিক আছে? স্ট্রিটের নাম মেইন না, স্ট্রিটের ফুল নামের মধ্যে মেইন পার্ট আছে, হোক সেটা শুরুতে, হোক সেটা পরে, হোক সেটা মাঝে, যে কোনো পার্টে থাকে, ঠিক আছে? তাহলে এখন কোয়েরিটা দেখেন, সিলেক্ট কাস্টমার নেম ফ্রম কাস্টমার, বা কাস্টমার কলামটাকে বের করতেছি ফ্রম কাস্টমার, যেখানে কাস্টমার স্ট্রিট কলাম, স্ট্রিট কলামের মধ্যে মেইন কিওয়ার্ডটা আছে শুরুতে পার্সেন্ট শেষে পার্সেন্ট, মানে শুরুতে যে কোনো কিওয়ার্ড থাকুক, পরে যে কোনো কিওয়ার্ড থাকুক, মাঝে আমার মেইন কিওয়ার্ডটা আছে, ঠিক আছে? আর এখানে আরেকটা ওয়ার্ড আছে দেখেন, লাইক, লাইক দিয়ে তুলনা করা হয়। তাহলে এমন যদি কোনো কোয়েরি আসে যে আমার একটা সাবস্ট্রিং থাকবে যে কোনো কিছু, তখন আমার এভাবে করতে হবে, কলাম নেই লাইক পার্সেন্ট, কিওয়ার্ডটা পার্সেন্ট। এখন যদি হতো স্যার মেইনের আগে পার্সেন্টটা নাই, দেওয়া আছে মেইন পার্সেন্ট, ঠিক আছে? তাহলে আমার শুধু মেইনের আগে কিছু থাকতে পারতো না, মানে আমার ওই ওয়ার্ডটা শুরু হইতে হইতো মেইন দিয়ে, ঠিক আছে? আর যদি এমন হইতো লাস্টে পার্সেন্টটা নাই, পার্সেন্ট মেইন, তাহলে আমার ওয়ার্ডটা শেষ হতো মেইন দিয়ে, শুরুতে যা খুশি থাকুক শেষ হতো মেইন দিয়ে। পার্সেন্টের ব্যবহারটা মনে রেখে, আচ্ছা ঠিক আছে। এখন এমন যদি হয় ম্যাচ দ্য নেম মেইন পার্সেন্ট, মানে আমার এমনই হইতে হবে যে মেইন পার্সেন্ট, পার্সেন্ট তখন একটা লেটার, বুঝছেন? এতক্ষণ আমরা পার্সেন্ট শিখছি হলো যে কোনো কিছু হইতে পারে। এখন যদি এমন যদি নাম হয়, আমার নাম নকিমুল হাসান আরিফ, আমার এখন থেকে নাম হলো নকিমুল পার্সেন্ট, নকিমুল পার্সেন্ট হাসান আরিফ। যদি আমরা ম্যাচ করতে চাই, এসকিউএল এটা রান করতে চাই, তাহলে ঝামেলা করবে, রাইট? তো নকিমুল পার্সেন্ট দিলেই মনে করবে নকিমুল সাথে এর পরে যা যা আছে যে কোনো কিছু থাকতে পারে, এটা তো আমি চাই না, আমি চাই নকিমুল পার্সেন্টই ম্যাচ করতে। তখন যেটা করা লাগবে, পার্সেন্টের আগে একটা স্ল্যাশ দেওয়া লাগে। স্ল্যাশ কিওয়ার্ডটা যেটা করে যে পরের লেটারটা যদি কোনো সাংকেতিক কিছু হয় সেটাকে নরমাল লেটারে কনভার্ট করে দেয়। এটা আপনারা সবচেয়ে বেশি কোথায় ব্যবহার করবেন? পেপার লেখার সময়। পেপার লেখার সময় আমরা ল্যাটেক্স ব্যবহার করি, ওভারলিফের ল্যাটেক্স, ওইটাতে আমরা এই স্ল্যাশ ব্যবহার করি যদি এরকম কোনো সাংকেতিক চিহ্ন থাকে সেটাকে নরমাল লেটারে কনভার্ট করার জন্য। যেমন 100% লেখার সময় আমরা লিখতে পারি না নরমালি, তখন পার্সেন্টের আগে স্ল্যাশ নিতে হবে, ঠিক আছে? গেল। SQL supports a variable string operation such as
কনক্যাটেনেশন। ফর এক্সাম্পল কনক্যাটেনেশন কি জিনিস? মাল্টিপল স্ট্রিংকে যদি একই সাথে অ্যাড করতে হয়, অথবা কোনো একটা আপার কে লোয়ার কেসে ব্যবহার করতে হয়, অথবা স্ট্রিং লেন্থকে কনভার্ট করতে হয়। ঠিক আছে, এটা কিভাবে কনভার্ট করবে এটা আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই, দেখতেছি। আচ্ছা, তারপর হলো অর্ডার। অর্ডার আপনাদের মনে আছে কিনা? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, এটাও কিওয়ার্ডে আমরা দেখছিলাম। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা কোথায় দেখতে পারি? স্যার, অর্ডার বাই দুইভাবে হইতে পারে, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। সো অ্যাসেন্ডিং কি ছিল স্যার? ছোট থেকে বড়। ডিসেন্ডিং কি? বড় থেকে ছোট, একদম নরমাল। তো এই কিউরিটা দেখেন, আমরা কি করতে চাচ্ছি? কাস্টমার নেমের সাপেক্ষে পুরো কিউরিটা সাজাতে যাচ্ছি। একদম প্রথম 4 লাইন এটা সব আগের মতো। পার্থক্যটা কোথায়? একদম লাস্টে দেখেন অর্ডার বাই কাস্টমার নেম দেওয়া। এখানে যেটা হয়, অর্ডার বাই কোনো কলাম নামের পরে যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং না দেন, অটোমেটিক সেটা অ্যাসেন্ডিং নিয়ে নেয়। ঠিক আছে, যদি আপনারা অর্ডার বাই এর পরে কোনো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং না লেখেন, তাহলে এটা অটোমেটিক অ্যাসেন্ডিং অর্ডার হয়ে যায়। আর যদি ডিসেন্ডিং অর্ডার লিখতে হয়, তাহলে আপনাকে স্পেসিফিক্যালি লাস্টে লিখে দিতে হবে অর্ডার বাই কলাম নেম ডিসেন্ডিং, ডিইএসসি। আর যদি অ্যাসেন্ডিং লিখতে চান, বাই ডিফল্ট না চান, তাহলে লিখতে হবে এএসসি। ওকে, ডিসেন্ডিং অর্ডারে হলে ডিইএসসি, অ্যাসেন্ডিং অর্ডারে হলে এএসসি। আচ্ছা, গেল। আর এখানে আপনার এটা লাগবে না, এটা শিওরলি লাগবে না, পরীক্ষাটা আসবে না, সমস্যা নেই। এটাও লাগবে না। হ্যাঁ, এটা লাগবে। সেট অপারেশন কারা? বেসিক্যালি ইউনিয়ন, ইন্টারসেক্ট আর এক্সেপ্ট, এটা আপনারা স্লাইডের থিওরিতে পড়ছেন। ইউনিয়ন করা, মাল্টিপল টিউপলকে যদি একসাথে করতে চান, একত্রে সকল ভ্যালু দেখতে চান, সেটা ইউনিয়নের কাজ করে। ইন্টারসেক্ট মানে দুইটা টেবলের মধ্যে যাদের শুধুমাত্র একই ধরনের ভ্যালু আছে তাদেরকে দেখতে চান। আর ম্যাক্সিমাম হলো আলাদা। এক্সেপ্ট হলো বেটার। এক্সেপ্ট হলো দুইটা টেবিলের মধ্যে একটা টেবিলে যা আছে যদি অন্য টেবিলে সেটা থাকে, ওইটা বাদ পড়ে যাবে। ঠিক আছে, আপনি কাউকে পছন্দ করেন না, তার যত ক্যারেক্টারিস্টিক আছে তা আপনার থেকে আপনি বাদ দিয়ে দিবেন, সেটা হলো এক্সেপ্টে কাজ। ঠিক আছে, তিনটা কিওয়ার্ড। ইউনিয়ন, দুইটা টেবিলের সকল ভ্যালু একসাথে। ইন্টারসেক্ট, দুইটা টেবিলের মধ্যে যাদের শুধুমাত্র মিল আছে তাদের। এক্সেপ্ট অল, সেকেন্ড টেবিলে যা আছে তার প্রথম টেবিলে থাকবে না। ওকে, কি বলছে? আসসালামু আলাইকুম স্যার। all customers who have a আসসালামু loan আলাইকুম স্যার। account or both, মানে আপনার টেবল থেকে কাস্টমার ইনফরমেশন চাচ্ছে যাদের লোন আছে, যাদের অ্যাকাউন্ট আছে, অথবা দুইটাই আছে। তাহলে কি হবে? প্রথমে লোনের জন্য বের করলাম বা নেমের জন্য বের করতেছি। সিলেক্ট কাস্টমার নেম ফ্রম ডেপোজিটর। ডেপোজিটর কারা? যাদের অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, ইউনিয়ন, সিলেক্ট কাস্টমার নেম ফ্রম বরোয়ার, যাদের লোন আছে। বরোয়ার মানে যারা লোন নেয়, ডেপোজিটর মানে যারা অ্যাকাউন্টে টাকা রাখে, সুতরাং তাদের অ্যাকাউন্ট আছে। তাহলে দুইটা টেবল, অ্যাকাউন্ট কাদের আছে? সিলেক্ট কাস্টমার নেম ফ্রম ডেপোজিটর। লোন কাদের আছে? সিলেক্ট কাস্টমার নেম ফ্রম বরোয়ার। দুটো ইউনিয়ন করলে আপনি আপনার যে কোয়েরিটা চেয়েছে সেটা পেয়ে যাবেন। আচ্ছা, খেয়াল করবেন আমি অনেক আস্তে আগাচ্ছি।
কারণ এগুলো এসকিউএল কোয়েরিজ, এটা আপনার ল্যাবে অনেক বেশি লাগবে, মিডে আসবে, ফাইনালে আসবে। যদি আপনারা আস্তে আস্তে না বুঝেন তাহলে এটা আপনারা পরীক্ষায় একদম মাথা ঘুরে যাবে। আর এটা আসসালামু আলাইকুম স্যার। জাস্ট থিওরিটা দেখেন, ল্যাবে যখন আসবে যাতে থিওরিটা একটু রিভিশন দিয়ে আসতে পারেন, যাতে ল্যাবে আপনি একটু বুঝতে পারেন যে কিভাবে কাজটা হইতেছে। আচ্ছা, তারপর হলো সকল কাস্টমার যাদের লোন এবং অ্যাকাউন্ট দুইটাই আছে, কি করা লাগবে? আগের কোডটাই জাস্ট মাঝখানে ইউনিয়নের জায়গায় ইন্টারসেক্ট দিয়ে দেবেন, তাহলে আমার দুইটাই যাদের আছে তাদের কোড চলে আসবে। লাস্ট, যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু কোনো লোন নাই, আগের কোডটাই বাট মাঝখানে এক্সেপ্ট। কেন? নিচের যে সিলেক্ট কিউরিটা ছিল সেটা ছিল কাদের লোন আছে এটার জন্য, যদি এক্সেপ্ট দিয়ে দেন যাদের লোন আছে তারা বাদ, শুধুমাত্র যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু লোন নাই সেটাই তখন দেখাবে। চিন্তা করেন, পুরো একটা বালতি আপনার কাছে আছে, বালতিতে অ্যাকাউন্ট যারা আছে তারাও আছে, যাদের লোন আছে তারাও আছে। আপনি যাদের লোন আছে তাদের বের করে দিলেন, তাহলে কারা থাকবে? যাদের অ্যাকাউন্ট আছে এবং কোনো প্রকার লোন নাই। ঠিক আছে, এটা হলো আপনার অ্যাকসেপ্টের কাজ। ওকে, আচ্ছা, অ্যাগ্রিগেট ফাংশন, এই কয়েকটা অ্যাগ্রিগেট ফাংশনের কোড দেখার পরে আজকে ক্লাস শেষ। তো 5 ধরনের অ্যাগ্রিগেট ফাংশন আমরা ক্লাসে দেখছিলাম: অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম আর কাউন্ট। আচ্ছা, প্রথমে ফাইন্ড দ্য অ্যাভারেজ অ্যাকাউন্ট ব্যালেন্স এট দ্য পেরি রিচ ব্রাঞ্চ। আমি ব্যালেন্স কলামের অ্যাভারেজ ভ্যালু দেখতে চাচ্ছি। কি করা লাগবে? সিলেক্ট কিওয়ার্ড অ্যাভারেজ অফ ব্যালেন্স কলাম ফ্রম টেবল নেম অ্যাকাউন্ট, কন্ডিশন কি? হোয়ার ব্রাঞ্চ নেম পেরি রিচ। এটা আমি তাড়াতাড়ি আগাবো কারণ এটা একবার দেখছেন ক্লাসে। তারপর যত টিউপিউস আছে কাস্টমার কলামের সবগুলো দেখতে চান। সিলেক্ট কাউন্ট, সকল নাম্বার, নাম্বার অফ রোজ দেখতে চান। সিলেক্ট কাউন্ট স্টার, মানে আপনি ওই যত রো আছে কাস্টমার টেবলে সবগুলো রো দেখবেন, তাহলে কাউন্ট স্টার মানে সবগুলো রো এর হিসাব ফ্রম কাস্টমার টেবল। আপনি দেখতে চান এখন কতগুলো ডিপোজিট বা কতগুলো অ্যাকাউন্ট আছে সেটার কাউন্ট। সিলেক্ট কাউন্ট ডিস্টিংক্ট কাস্টমার নেম ফ্রম ডেপোজিটর। ডিস্টিংক্ট কেন? আপনি চান না কোনো কপি থাকুক কাস্টমার নামে। আরিফ নামে মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে ধরে নেওয়া হয় যে অ্যাকাউন্টগুলো একই মানুষের, তাই ডিস্টিংক্ট কিওয়ার্ড দিলে আমার নাম একবারই আসবে, তাহলে আপনি কতগুলো অ্যাকাউন্ট আছে ইউনিক সেটা আপনি এটা বের করতে পারেন। আচ্ছা, আপনি প্রত্যেকটা ব্রাঞ্চে কতগুলো ডেপোজিটর আছে তা দেখতে চান, দেখবেন সিলেক্ট ব্রাঞ্চ নেম, মানে ব্রাঞ্চ নেম তো লাগবে, ইচ ব্রাঞ্চ বলেছে, তারপর কাস্টমার নেম লাগবে। এখানে আপনি ডিস্ট্রিক্ট ব্যবহার করতেছেন কারণ প্রত্যেকটা কাস্টমারকে আলাদা করবেন। ফ্রম ডেপোজিটর টেবল আর অ্যাকাউন্ট টেবল, দুটো টেবল থেকে। কন্ডিশনটা কি? প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে যে অ্যাকাউন্ট নাম্বার সেগুলো সেম হওয়া লাগবে, তাহলে ডেপোজিটর অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার, সেটা আপনি কি দিয়ে গ্রুপ করবেন? ব্রাঞ্চের নেম দিয়ে গ্রুপ করবেন। সুবিধাটা কি হবে? ব্রাঞ্চ নেম দিয়ে গ্রুপ করলে কি সুবিধা হবে স্যার? রামপুরা যত ব্রাঞ্চ আছে এক জায়গায় হবে, উত্তরা যত স্যার আসসালামু আলাইকুম। এক জায়গায় হবে, ড্যাফোডিলের আশেপাশে যত ব্রাঞ্চ আছে এক জায়গায় হবে, তারপর মিরপুর স্যার সকল ব্রাঞ্চ এক জায়গায় হবে। এভাবে গ্রুপ করে সকল এরিয়ার ব্রাঞ্চগুলো দেখাবে, যার ফলে আপনাকে কাউন্ট করা সুবিধা হবে। আচ্ছা, হ্যাভিং, হোয়ার ক্লজটা ছিল কন্ডিশন দেওয়ার জন্য, যে দুইটা টেবিলের মধ্যে কন্ডিশনটা কিভাবে কাজ করে, বা একটা টেবিলের মধ্যে আপনি রো গুলোকে ইকুয়াল ধরে বের করে নিয়ে আসেন। হ্যাভিং ও অলমোস্ট সেম কাজ করে। কিভাবে? এখানে আপনি একটা যে কলাম থেকে ভ্যালুটা অ্যাগ্রিগেট ফাংশনটা বের করতেছেন ওইটাকে আপনি কন্ডিশনের মধ্যে নিয়ে আসতে পারেন, যেটা আপনি সিলেক্টের মধ্যে হোয়ার কন্ডিশনে ইউজ করতে পারতেন। মাথায় রাখবেন, অ্যাগ্রিগেট ফাংশনে আপনি হ্যাভিং ইউজ করতে পারেন ইজিলি। কিভাবে? সিলেক্ট ব্রাঞ্চ নেম বা কলাম নেম যেগুলো আছে, ব্যালেন্সের অ্যাভারেজ বের করলেন ফ্রম অ্যাকাউন্ট টেবল। কি দিয়ে গ্রুপ করতেছেন? ব্রাঞ্চ নেম দিয়ে গ্রুপ করতেছেন, তাহলে সকল ব্রাঞ্চগুলো একসাথে থাকবে, কিন্তু কাদের দেখাবে? শুধুমাত্র যাদের অ্যাভারেজ ব্যালেন্স 1200 থেকে বেশি। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? অ্যাভারেজ ব্যালেন্স যাতে 1200 থেকে বেশি, শুধুমাত্র তাদের কাউন্টটাই আপনাকে দেখাবে, আর কাউন্টটা দেখাবে। এই যে স্যার আজকে আপনারা দেখলেন অ্যাগ্রিগেট ফাংশন পর্যন্ত। আর নিচে দেখেন এখানে আরেকটা কথা লেখা আছে,
হ্যাভিং এবং হোয়ার এর মধ্যে ডিফারেন্স, পরীক্ষায় কিন্তু এটা আপনারা অনেক বেশি ভুল করেন যে হ্যাভিং কখন হবে আর হোয়ার কখন হবে। হ্যাভিং তখনই হবে যখন আপনি গ্রুপ ফর্ম করে ফেলছেন, মাথায় রাখবেন। গ্রুপ বাই এর মাধ্যমে যদি গ্রুপ ফর্ম করে ফেলেন তখন আপনি হোয়ার ইউজ করতে পারবেন না। গ্রুপ করে ফেললে তখন হ্যাভিং ইউজ করা ফরজ। কখন হোয়ার ইউজ করবেন, যখন আপনি গ্রুপ ক্রিয়েট করেন নাই। গ্রুপ যতক্ষণ না ক্রিয়েট করা হয়েছে ততক্ষণ আপনি ওয়ার ইউজ করতে পারবেন। যখনই গ্রুপ ক্রিয়েট করে ফেলছেন তখনই আপনার হ্যাভিং এ সুইচ করা লাগবে। ওকে, এটা ভালোভাবে মাথায় রাখবেন। গ্রুপ করলে হ্যাভিং, গ্রুপ না করলে ওয়ার। আচ্ছা, তাহলে এতটুকু আজকে। কালকে থেকে আমরা নাল ভ্যালুস থেকে শুরু করব, নাল থেকে একদম লাস্ট পর্যন্ত 66। তো এখন আছি আমরা 28, কালকে 28 থেকে 66 দুই ক্লাস শেষ করব, আর কালকে দুইটা অ্যাটেন্ডেন্স। আজকে অ্যাটেন্ডেন্স তো এখন শুরু করি। স্টপ শেয়ারিং। Just go to আচ্ছা 067